কঠিন কথা সহজ করে বলি। ঢাকা তখন কাঁপছিল উত্তেজনায়। ছাত্ররা তো নিজের ভাষা রক্ষার দাবিতে প্রাণ দিতেও প্রস্তুত। সেই সময়টিতেই এসেছিল 20 ফেব্রুয়ারি সাল 1952। সেদিন সরকার 144 ধারা জারি করেছিল। এর মানে হচ্ছে একসঙ্গে 4 জনের বেশি মানুষ এক জায়গায় জড়ো হতে পারবে না, হলেই গ্রেপ্তার। তাই 21 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাবেশ থেকে 144 ধারা ভাঙার ঘোষণা দেওয়া হবে কিনা তা নিয়েই ছিল সংশয়। আরো একটু আগে ফিরে যাই, বলি 1948 সালের কথা। সে বছর 19 মার্চ তখনকার পশ্চিম পাকিস্তান থেকে মোহাম্মদ আলী জিন্নাহ এলেন ঢাকায়। 21 মার্চ তিনি ঢাকার রেসকোর্স ময়দানে এবং 24 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে সমাবর্তন অনুষ্ঠানে দুটি বক্তৃতা করেন। দুটি বক্তৃতাই তিনি পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুর কথা ঘোষণা করেন। যুক্তিহীন এই ঘোষণা মেনে নেওয়ার কোনো কারণ ছিল না বাঙালির। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা ছিল বাংলা, অথচ জিন্নাহ সেটা অগ্রাহ্য করেছেন। তখনই মূলত শিক্ষক শিক্ষার্থীরা বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলন শুরু করেন। 48 সাল থেকে 51 সাল পর্যন্ত তখনও সুতীব্র গতিতে, কখনো ঢিমে তালে চলে ভাষার প্রশ্নে আন্দোলন চলে আসছিল। সেটাই আবার তীব্রতা পেল 1952 সালের 27 জানুয়ারিতে। সেদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন পল্টন ময়দানে বক্তৃতা দিতে গিয়ে বলেন, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুই হবে। এই বক্তৃতা তাপ ছড়াতে লাগলো বাঙালির রক্তে। শুরু হলো আন্দোলন। 20 ফেব্রুয়ারি সরকার জারি করলো 144 ধারা। 21 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলার সমাবেশ থেকে 144 ধারা ভাঙার ঘোষণা দেওয়ার পর ছাত্ররা কিভাবে 10 জনের এক একটা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের হতে শুরু করলো সেই ইতিহাস তোমাদের জানা, তাই সে বিষয়ে আর ঢুকলাম না। আমি এখন ভাষা আন্দোলনের সেই সময়টিতে যারা শহীদ হয়েছিলেন তাদের পরিচয় তুলে ধরি, তাদের কথাই বলি আজ। সে সময় আরো কয়েকজন পুলিশের গুলিতে শহীদ হন বলে শোনা যায়, কিন্তু পুলিশ লাশ গুম করায় তাদের সম্পর্কে কোনো তথ্য জানা যায় না। আব্দুল জব্বার। আব্দুল জব্বারের জন্ম 1919 সালে। বাবা হাশেম আলী শেখ, মা সাফিয়া খাতুন। থাকতেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাচুয়া গ্রামে। পড়াশোনা করেছিলেন স্থানীয় পাঠশালায়, কিন্তু সেটা বেশি দূর এগোয়নি। যোগ দিলেন বাবাকে চাষবাসে সহযোগিতা করার কাজে। 15 বছর বয়সে তার মনে হলো রোজগার বাড়াতে হবে। বাড়ির কাউকে কিছু না জানিয়ে তিনি একদিন চড়ে বসলেন ট্রেনে। চলে এলেন নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জের জাহাজ ঘাটেই এক সাহেবের সঙ্গে দেখা হলো আব্দুল জব্বারের। জব্বারকে পছন্দ হলো সাহেবের। তারই সহায়তায় একটি চাকরি নিয়ে জব্বার চলে গেলেন বার্মায়। সেখানে আয়ত্ত করলেন ইংরেজি ভাষা। থাকলেন 12 বছর। তারপর ফিরে এলেন দেশে। ততদিনে বিয়ে করেছেন জব্বার। এরপর 1952 সালে তিনি এলেন ঢাকায়। সঙ্গে ছিলেন স্ত্রী আর শাশুড়ি। ক্যান্সার আক্রান্ত শাশুড়িকে ভর্তি করিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজে। তখন চলছে ভাষা আন্দোলন। 21 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মেডিকেল প্রাঙ্গণে যে বিশাল জনসমাবেশ হয়েছিল সেখানেই ছিলেন জব্বার। অন্য অনেকের মতোই যোগ দেন সেই অসাধারণ ইতিহাসের অংশ হিসেবে। ছাত্র জনতার উপর পুলিশ গুলি চালালে জব্বার গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজে ভর্তি অবস্থায় সে রাতেই তিনি মারা যান। আব্দুল জব্বার স্ত্রী ও 4 বছরের এক পুত্র রেখে শহীদ হন। তার স্ত্রীর নাম আমেনা খাতুন ও ছেলের নাম নুরুল ইসলাম বাদল। 2000 সালে তিনি মরণোত্তর 21 পদকে ভূষিত হন। রফিক উদ্দিন আহমদ। বিয়ের কথাবার্তা চলছিল তার। পড়তেন মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজে।
আইকম দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। একসময় পড়াশোনা শেষ না করেই তিনি ঢাকায় চলে আসেন। বাবার প্রেসে কাজ করতেন তিনি। আসল বাড়ি মানিকগঞ্জ সিংগাইর উপজেলার পাড়িল গ্রামে। মরহুম আব্দুল লতিফ আর রফিজা খানমের বড় ছেলে তিনি। রফিক উদ্দিন রমনা এলাকায় বিক্ষুব্ধ ছাত্রদের সঙ্গে ছিলেন। 144 ধারা ভঙ্গ করে ছাত্র জনতার মিছিলের একজন ছিলেন তিনি। বিকেলের দিকে পুলিশ গুলি বর্ষণ করলে একটি গুলি এসে রফিক উদ্দিনের মাথায় লাগে। মাথার মগজ বেরিয়ে যায়। গুলি লাগার সঙ্গে সঙ্গেই তিনি মারা যান। বিকেল 3টার দিকে মাথার খুলি উড়ে যাওয়া রফিককে মেডিকেল কলেজের ছাত্র হুমায়ুন কবির হাই, মোশাররফুর রহমানেরা জরুরি বিভাগে নিয়ে যান। প্রখ্যাত আলোকচিত্রী আমানুল হক রফিকের মৃতদেহের একটি ছবি তোলেন। ভাষা শহীদ রফিকের লাশ গোপনে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। এতদিন পর আর জানার উপায় নেই ঠিক কোন জায়গায় রফিককে সমাহিত করা হয়েছিল, কারণ সেই কবরটি সংরক্ষিত ছিল না। ফলে পরে আরো অনেকের কবরই সেখানে দেওয়া হয়। 2000 সালে সরকার শহীদ রফিক উদ্দিন আহমদকে 21 পদকে ভূষিত করে। আব্দুস সালাম ফেনী জেলার দাগনভূঞা উপজেলার লক্ষণপুর গ্রামে 1925 সালে জন্মেছিলেন আব্দুস সালাম। এখন গ্রামটির নাম সালামনগর। মা দৌলতন্নেসা। বাবা ফাজেল মিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিলেন এবং ইরাকের বসরায় কর্মরত ছিলেন। 4 ভাই 3 বোনের মধ্যে সালাম ছিলেন সবার বড়। কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ের পর তিনি মাতভূঞা কলিমুল্লাহ মাইনর স্কুলে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। এরপর দাগনভূঞা আতাতুর্ক হাই স্কুলে 10ম শ্রেণী পর্যন্ত পড়ার পর অর্থাভাবে আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। কাজের খোঁজে এই সময় তিনি কলকাতায় তার চাচাতো বোনের বাড়িতে যান। চাকরি পান কলকাতা বন্দরে। ভারত বিভাগের পর সালাম ঢাকায় এসে আজিমপুরের পলাশী ব্যারাকে থাকতে শুরু করেন। চাচাতো ভাই আব্দুল হালিমের সহায়তায় তিনি দিলকুশার ডাইরেক্টরেট অব ইন্ডাস্ট্রিজে পিয়ন পদে চাকরি নেন। জীবনের শেষ দিন পর্যন্ত সেখানেই তিনি কাজ করেছেন। আবুল বরকত। জানি আবুল বরকতের নামটি তোমাদের খুব পরিচিত। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র। 1927 সালের 16 জুন ভারতের মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার বাবলা গ্রামে তার জন্ম। আবুল বরকত 1945 সালে মেট্রিক পাশ করেন তালেবপুর হাই স্কুল থেকে। এরপর ইন্টারমিডিয়েট পড়েন বহরমপুরের কৃষ্ণনাথ কলেজে। সেখান থেকে 1947 সালে পাশ করে চলে আসেন ঢাকায়। সেটা 1948 সাল। ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। 1951 সালে অনার্স পরীক্ষায় পাশ করেন। মামার সঙ্গে তিনি থাকতেন ঢাকার পুরানা পল্টন লাইন এলাকার বিষ্ণুপ্রিয়া ভবনে। যেটুকু জানা যায়, 21 ফেব্রুয়ারি বিকেলের দিকে পুলিশ যখন লাঠিচার্জ আর কাঁদানে গ্যাস নিক্ষেপ শুরু করলো, তখন অনেকেই সেই আক্রমণ থেকে বাঁচার জন্য মেডিকেল কলেজ হোস্টেলের প্রাঙ্গণে আশ্রয় নিয়েছিল। গুলিবিদ্ধ হওয়ার আগে বরকত মেডিকেল কলেজের 12 নম্বর শেডের বারান্দায় দাঁড়িয়েছিলেন। বেলা 3টার দিকে পুলিশের ছোড়া বুলেটের আঘাতে তিনি লুটিয়ে পড়েন। কয়েকজন ছাত্র তাকে মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসকেরা তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু বরকতকে বাঁচানো যায়নি। রাত 8:15 দিকে বরকত মারা যান। 21 ফেব্রুয়ারি রাত 10টার দিকে কড়া পুলিশি পাহারায় ঢাকার আজিমপুর কবরস্থানে ভাষা শহীদ বরকতকে কবর দেওয়া হয়। আবুল বরকত ছিলেন মৌলভী শামসুদ্দিন ও হাসিনা খাতুন দম্পতির ছেলে। ছিলেন 3 বোন ও 2 ভাইয়ের মধ্যে চতুর্থ। বড় 3 বোন ও ছোট 1 ভাই ছিল তার। 2000 সালে সরকার শহীদ বরকতকে 21 পদকে ভূষিত করে। শফিউর রহমান। ভাষা শহীদ শফিউর রহমান ছিলেন ঢাকা হাইকোর্টের একজন কর্মচারী। 1918 সালে তার জন্ম।
জন্মেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন্নগর গ্রামে। কলকাতা গভর্নমেন্ট কমার্শিয়াল কলেজ থেকে তিনি আইকম পাশ করেন। পড়াশোনা আর এগোয়নি। দারিদ্র তাকে চাকরিজীবী হতে বাধ্য করে। চাকরিরত অবস্থায় দেশ বিভাগ হয়। তিনি আর পশ্চিমবঙ্গে থাকেননি। স্ত্রী আকিলা বেগমকে নিয়ে চলে আসেন ঢাকায়। কেরানির কাজ নেন হাইকোর্টে। শফিউর রহমান গুলিবিদ্ধ হন 1952 সালের 22 ফেব্রুয়ারি। সেদিন সকালে তিনি সাইকেলে করে নবাবপুর রোড দিয়ে তার অফিসে যাচ্ছিলেন। সে সময় পুলিশের একটি গুলি এসে তার শরীরে লাগে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেদিন সন্ধ্যা 6:30টার দিকে তিনি মারা যান। চিকিৎসকেরা যখন শফিউর রহমানের দেহে অস্ত্রোপচার করছিলেন, তখন হাসপাতালে তার বৃদ্ধা মা, বাবা, স্ত্রী ও মেয়ে শাহনাজ উপস্থিত ছিলেন। শফিউরের মৃত্যু হলেও তার লাশ স্বজনদের কাছে দেওয়া হয়নি। আজিমপুর কবরস্থানে তাকে কবর দেওয়া হয়। কবরটি এখনো আছে। শফিউর রহমানের মৃত্যুর 3 মাস পর তার একটি পুত্র সন্তানের জন্ম হয়। তার নাম রাখা হয় শফিকুর রহমান। 2000 সালে ভাষা শহীদ শফিউর রহমানকে মরণোত্তর 21 পদক দেওয়া হয়। শহীদ ওহিউল্লাহ। রাজমিস্ত্রি হাবিবুর রহমানের নাবালক ছেলে ওহিউল্লাহ। বয়স 8 বা 9। তৃতীয় শ্রেণীতে পড়তো সে। 21 ফেব্রুয়ারির ভয়াবহ ঘটনার পর 22 ফেব্রুয়ারি সারা ঢাকার রাস্তা ছিল মানুষের দখলে। ওহিউল্লাহ শহীদ হয় নবাবপুর রোডে। খোশমহল রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছিল শিশুটি। এ সময় গুলি এসে তার মাথায় লাগে। উড়ে যায় মাথার খুলি। পুলিশ সঙ্গে সঙ্গে ওহিউল্লাহর লাশ গুম করে ফেলে। তাকে কোথায় কবর দেওয়া হয়েছে তা কেউ জানে না। শুনছিলেন জাহিদ রেজা নূর রচিত রচনা ভাষা শহীদদের কথা। পাঠে ছিলাম আমি তাফান্নুম তানজিম শিফা। রচনা ও এর পাঠ সম্পর্কিত যে কোনো মতামত এবং পছন্দের কোনো গল্প, কবিতা, উপন্যাস, নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কমেন্ট করে জানান। রচনাটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ আপনাদের ভিউ, লাইক আর সাবস্ক্রাইবের পরিমাণ পর্যবেক্ষণ করেই আমরা বুঝতে পারি পরবর্তীতে কোন কন্টেন্টে প্রোভাইড করলে আপনারা খুশি হবেন। তাহলে আজ চলি। সবাই সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্পযোগ।